রংপুরের, আমার বাড়ি তো রংপুরের ছেলে, আমি নিজে গঙ্গাচড়ায় যে ঘটনাটা যেখানে ঘটলো, আমি নিজে রংপুরের ছেলে। আমার বাড়ি থেকে সাইকেলে যাতায়াত করার দূরত্ব এটা। তো আমার গ্রামের লোক যেহেতু মানে এত বড় একটা সেন্সিটিভ ঘটনার পরে নিজেরা খোঁজ নিচ্ছে, যাচ্ছে, আসতেছে, ফোন করতেছে। একটা খুব সহজ প্রশ্ন তাদের কাছেও, এই কথাটা আপনারা কিভাবে নেবেন একরকম, কিন্তু হিন্দু জনগোষ্ঠীর কাছে এই প্রশ্নটা যে অতীতের অভিজ্ঞতা এবং বর্তমানের প্রেক্ষিতে এই কথাটা খুব স্পষ্টভাবে হিন্দুদের মনের মধ্যে বাজছে যে যারা হামলাকারী তারাও মুসলমান, যারা পুলিশ ধরবে তারাও মুসলমান, যে বিচারক বিচার করবে তিনিও মুসলমান, যিনি সাংবাদিক লিখবেন তিনিও মুসলমান। অর্থাৎ সম্পূর্ণ মুসলমানের মর্জির উপর হিন্দুকে বাঁচতে হবে। এই যে মানুষের মধ্যে বোধটা, আমাকে একাধিক জন ফোন করে বলেছে এইখানে আমরা আসলে কি করতে পারি। আপনি বলবেন যে এই ঘটনাটা না না, আমার কাছে তো এই সময়ে বেশি ঘটছে, এটা বটে, কিন্তু বাংলাদেশের ঐতিহাসিক পার্সপেক্টিভ বলে যে এটা নিয়মিত বিরতিতে ঘটছে। নিয়মিত বা অনিয়মিত, রেগুলার ইন্টারভাল বলবেন বা ইরেগুলার ইন্টারভাল বলবেন, হিন্দুদের উপর আক্রমণটা এবং বিচারহীনতাটা হিন্দুদের উপর বরাবর আক্রমণ হয়, কিন্তু এইবার সবচেয়ে নীরব। এবং আমি একটু সলিমুল্লাহ খানের বক্তব্যটা আপনাদেরকে দেখাই। তিনি বলছেন যে মানবাধিকার কর্মীদেরকে উনি জেলবন্দি করেছেন। হিন্দু মানে ভারতীয়, মানে তিনি কি করে এই ধরনের সাম্প্রদায়িকতা এতদিন বুকে চেপে রাখলেন এবং এখন এসে প্রকাশ করলেন? তার বক্তব্যটা একটু শুনি। লোকে বলতো যে বাংলাদেশের লোক হিন্দু হলেই ভারতপন্থী হয়, এটা যখন বলতো আমি একটু আপত্তি করতাম। এখন দেখা যাচ্ছে মানে ভারতীয় হলে কি হিন্দু হয় নাকি? তাহলে বাংলাদেশে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার তো বাংলাদেশে হওয়ার কথা উচিত ছিল, কিন্তু বাংলাদেশে আপনার নাম এসেছে ভট্টাচার্য থাকলে, চৌধুরী থাকলে আপনি ভারতপন্থী হবেন? এটা তো দুর্ভাগ্যজনক। গত 1 বছরে যা শিখলাম তা হচ্ছে এইটাই। আচ্ছা, এই ইনি যেটা বলেছেন, ইনি বাংলাদেশের একেবারে মূল জায়গাটাকেই বহুদিন আগে থেকেই সাম্প্রদায়িকরণের কাজটা উনি করছেন। আমি ওনার সম্পর্কে বহুদিন আগে মন্তব্য করেছিলাম যে আপনার মূল ইসলামপন্থী আধুনিক বুদ্ধিজীবী। তো ইসলামপন্থী আধুনিক বুদ্ধিজীবী মদো খান আবার ইসলামের ডিফেন্ডটাও করেন। এই দুটো মিলেই বাংলাদেশে এক শ্রেণীর মানেন না, কিন্তু ইসলাম কিন্তু ধর্ম মানেন না, ধর্ম মানেন না, বিশ্বাস করেন না। সবই করেন, মানে বউ তালাক দেওয়ার সময় এক সিস্টেম মানেন, আবার মানে ওই জায়গাগুলো আমি যাই না। তবে একটুকু কথা বলতে পারি, মানুষটাকে আমি তার চিন্তায় চেতনায় সৎ বলে কখনো আমার মনে হয়নি। বাংলাদেশে রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক ভাবে উপস্থাপনের যে কয়েকজন মাস্টার, তার মধ্যে উনি একজন, যিনি মানে বাংলার আইকন। তো এইটা মানে এই মানুষগুলো একরকম, কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই পরিস্থিতিতে আপনারা কি করছেন? হিন্দু নির্যাতন একটা, ধরেন সবাই ঐক্যবদ্ধ, যা এই দেশ থেকে হিন্দুদেরকে বিতাড়িত হতেই হবে, মানে একটা শুভ বোধ তো, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তো আগে বাংলাদেশে অবশিষ্ট ছিল, এখন সেটিও কি পুরোপুরি লোপ পেয়ে গেল? না, নিশ্চয়ই লোপ পাইনি, কিন্তু সমস্যা আছে। ধন্যবাদ। আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনি যে ভিডিওটা তৈরি করেছেন, যদিও পুলক বাবু বলেছেন যে এখানে সম্পূর্ণ ডেটাটা নেই, আসলে সত্য সম্পূর্ণ নেই, বাট যাই আপনি নিয়ে এসেছেন এতেই বোঝা যায় যে কি ভয়াবহ অবস্থা বাংলাদেশের। আর আপনি যে কথাটা এখন যে বলছেন আমরা কি করছি বা কি করব, বাংলাদেশের হিন্দুদের অথবা সংখ্যালঘুদের যে অত্যাচার বারবার হয়ে আসছে বিভিন্ন সরকারের আমলে, আমরা দেখেছি প্রত্যেকটা সরকারের আমলেই তো হয়েছে, এবং শেষে শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি এবং ভয়াবহ হয়েছে বলে আমরা অনেকে মন্তব্য করেছিলাম। কারণ শেখ হাসিনা হলো আওয়ামী সরকার, হিন্দুদের বন্ধু সরকার এবং ভারতীয়দের বন্ধু সরকার, এবং ভারতের সাথে ভালো সম্পর্ক আছে, সেই হিসাবে হিন্দুরা আর একটু আশা করেছিল বেশি ভালো থাকবে, কিন্তু দেখা গেল তাও নির্যাতন হয়েছে। কিন্তু এখন বর্তমানে ইউনূস সরকার আসার পরে বিশেষ করে হিন্দুরাও কিন্তু খুব উৎসাহিত হয়েছিল। আমি বলতে পারি, আমি ব্যক্তিগতভাবেও বলবো যে আমি নিজেও ভাবছিলাম যে যাই হোক হোয়াট এভার হয়েছে, এটা বিপ্লব, যদিও অনেকে মেনে নিতে কষ্ট হচ্ছে, বা বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এরকম একটা আরেকটা ভয়াবহ সৃষ্টি হয়েছে,
এই ক্ষেত্রে এইবার মনে হয় ইউনূস সরকার আসলো, আমরা মনে হয় বাংলাদেশের যে আইন কানুন এবং বিচার ব্যবস্থার পুরোপুরি এখন একটা ভালো ব্যবস্থা আসবে, নিরপেক্ষ ব্যবস্থা আসবে। কিন্তু প্রথম দিনের ভাষণে আমরা যেরকম খুশি হয়েছিলাম ইউনূস সরকারের, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার, কিন্তু পরে দেখা গেল কি সবাই উল্টো সুরে গেয়েছেন। যেমন আমাদের উপস্থাপিকা বলেছেন যে ইউনূস সাহেবের প্রথম ভাষণ বদলে গেছে পরদিন, এবং শওকতের পরিবর্তে জাহাঙ্গীর এসে উল্টো সুরে গাইছেন। আর বাংলাদেশের মুসলিমদের কথা আমি অবাক হয়ে যাই যে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী যারা শিক্ষিত এবং যারা সংস্কৃতি মনা, আমি মনে করি এখনো 80% বাংলাদেশের মুসলিম জনগণ তারা এখনো সংস্কৃতি পছন্দ করে, আধুনিকতা পছন্দ করে, প্রগতিশীল মন মানসিকতা নিয়ে চলে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি, যদি আমি 20% লোককে আমি যদি বলি যে একটু কম শিক্ষিত অথবা তারা বিভিন্নভাবে প্রভাবিত, কিন্তু তাদের এই অত্যাচারের, তাদের এই যে সমস্ত কিছু হিন্দুদের উপর অত্যাচার হয়, সংখ্যালঘুর উপর অত্যাচার হয়, বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী কখনোই প্রতিবাদ করে না। বরংস যে কজন অসাম্প্রদায়িক লোক রয়েছে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এমনকি ইউনূস সাহেব শেষ পর্যন্ত তাই করেছেন, মানবাধিকার কর্মীদেরকে উনি জেলে বন্দী করেছেন। তো আমার কাছে অবাক লাগছে যে আজকের উপস্থাপিকা যিনি বলছেন যে ইসলামী দেশ গঠনে ইউনূসের দোসর কারা, সেটা আমারও প্রশ্ন। এই ইউনূসকে সহায়তা করছে কারা? আর এই ইউনূস এত শক্তিশালী হচ্ছে কিভাবে? সংখ্যালঘুদের উপর অত্যাচার করে এবং গণতান্ত্রিক পদ্ধতিকে বিসর্জন দিয়ে বাংলাদেশে এরকম মৌলবাদীদের উত্থান। আমি গতকালও দেখলাম টিএসসিতে ছাত্ররা আন্দোলন করছে, যে বিপ্লবী ছাত্ররা বিপ্লব করেছে তারাই আবার ইসলামিক এই মৌলবাদের বিরুদ্ধে কথা বলছে, অথচ ইউনূস নির্বিকার ভাবে তা প্রত্যাখ্যান করছে, বরংস এটাকে সাপোর্ট দিচ্ছে। আর এই দায়িত্ব যদি বাংলাদেশের 80% মুসলিম না নেয়, আমি আপনাদেরকে নিশ্চিত বলতে পারি যেদিন হিন্দু শূন্য হবে, এই যে লোকগুলো যে কথাবার্তা বলছে যে হিন্দুদেরকে ভারতীয় বানাচ্ছে, উনি প্রথম শিকার হবে। আমি আপনাকে লিখে দেব যে হিন্দুরা যদি আস্তে আস্তে সব চলে যায়, উনি প্রথম শিকার হবে এই অসভ্য নীতির, বদমাইশ নীতির, মৌলবাদী নীতির। জি, রওশনারা নিপা, সবার মধ্যে একটা ঐক্য দেখতে পাচ্ছি যে একটা ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য যত আয়োজন দরকার সবই মোটামুটি একেবারে চূড়ান্ত। যেন এই লক্ষ্যটা কি, আলটিমেট লক্ষ্যটা কি ইসলামিক রাষ্ট্র কায়েম করা, নাকি অন্য কিছু আরো কিছু ভিতরে আছে, মানে অন্তর্নিহিত কিছু আছে কিনা? ধন্যবাদ সুলতানা রহমান এবং আরো দুজন যারা গেস্ট আছেন। আমি একটুখানি আপনার ডকুমেন্টারি হয়ে আসতে চাই, কারণ যেটা পুলকদা সত্যিই বলেছেন যে এটার সংখ্যাটা আসলে ভীষণ আচ্ছা, অনেক। তারপর তিনজনই সংখ্যার কথা বলছেন। না আমি ওখানে আসতেছি। আমি একটু ব্যাখ্যা দিই। আমি এমনিতেই পুরো বিষয়টি অনেক দীর্ঘ, সংখ্যাটি আমি ইচ্ছা করেই দেইনি। আমি ওই জায়গায় হতে পারে 10,000, কিন্তু যে কয়টি এভিডেন্স আমি দিয়েছি ইজ নট এনাফ বোঝার জন্য যে ভয়াবহতাটা কিরকম। ধরেন আমি সংখ্যা দিলাম যে গত 1 বছরে বাংলাদেশে 500 মন্দির ভাঙচুর করা হয়েছে, 10,000 লোককে পিটানো হয়েছে। হতে পারে, এটা দিতে পারতাম আমি, রাইট? কিন্তু এই যে কয়েকটা কেস স্টাডি দিয়েছি, এতে কি বোঝা যায় না ভয়াবহতাটা না, কতখানি? আমি ওইখানেই আসছিলাম, আপনার ওই ব্যাখ্যাটার জায়গায় আসছিলাম যে একটা ট্রুলি রিপোর্ট আসলে স্টোরি বেজ হয়, টেস্টিমনি হয়, ইমোশনটাকে ধারণ করে, এবং সেক্ষেত্রে আমার কাছে সংখ্যাটা খুবই গৌণ। আমার কাছে মনে হচ্ছে যে কেস স্টাডি আপনি এটা খুব ডিটেল, বিশেষ করে উৎসব এবং আরো যেটা দিয়েছেন। আরেকটা যেটা বিষয় যে আপনি বললেন যে এদের আসলে উদ্দেশ্যটা কি। দেখেন, বাংলাদেশ যখন গঠিত হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে, আমাদের মূল জায়গাটা কি ছিল? একটা অসাম্প্রদায়িক দেশ গঠন। পাকিস্তানের ইসলামীকরণ বা মৌলবাদিতাকে আমরা ধিক্কার জানিয়ে অস্বীকার করে আমরা একটা নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম। এবং সেই মুক্তিযুদ্ধে আপনি জেনে থাকবেন তখনও সবচেয়ে বেশি নির্যাতিত কারা হয়েছিল? হিন্দু জনগোষ্ঠী।
রাইট? সবচেয়ে বেশি নির্যাতিত নারী, সবচেয়ে বেশি আপনার সহিংসতার শিকার, লাশের শিকার, এবং সবচেয়ে বেশি মানুষ কিন্তু ভারতবর্ষে গিয়েছিল যারা হিন্দু, তাদের আশ্রয় লাভের জন্য। যে এই যে ধারাবাহিকতা এবং সেই যে আমাদের যুদ্ধটা, আপনি যদি প্রশ্নটা করেন যে আমরা কি 1971 সালে যে উদ্দেশ্যে, যে নীতিতে আমরা যে অসাম্প্রদায়িকতা, যে 72-এর সংবিধান বা আমাদের লক্ষ্য যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, সেই ক্ষেত্রে আমরা আসলে কতটুকু এগিয়েছিলাম এবং সেটা আদৌ প্রতিষ্ঠিত? আমার মনে হয় কি আমি আজকে আলোচনা, আপনি আমার শিরোনামটি দেখুন, আমি 3 জনের প্রতি আপনাদের কাছে অনুরোধ করছি। মাইনরিটি কমিউনিটির উপর নির্যাতন হয় সবসময়, সব সরকারের আমলে হয়েছে, সেটি একটা জিনিস। কিন্তু আমার মনে হয় এইবার এই মেয়াদে সবচেয়ে ডাইমেনশন যেটা, সেটা হচ্ছে সবাই নীরবতা পালন করছে। এক্স্যাক্ট, আমি যে এটি রাজনৈতিক হামলা, মানে এটাকে নোটিস পর্যন্ত করা হচ্ছে না, এটাকে রিকগনাইজেশন পর্যন্ত দেয়া হচ্ছে না। হিন্দুদের উপর যে হামলা হচ্ছে এটিকে স্বীকৃতি পর্যন্ত দেয়া হচ্ছে না। ফলে এই মানুষগুলো কোথায় যাবে, কার কাছে যাবে? যখন বলবে যে আমি নির্যাতনের শিকার হচ্ছি, তখন একটা লেজিটিমেট দেয়া হয় যে তুমি রাজনৈতিক করো দেখা তুমি হামলার শিকার হচ্ছ। এটাকে ট্যাগিং বলে। সুলতানা, আমি ওইখানে আসছিলাম। এই ট্যাগিংটা এইবার বেশি মাত্রায় হয়েছে, এটা সত্য। এই কারণে এবার বেশি মাত্রায় হয়েছে যে আপনি আন্দোলনের ধারণাটা যদি দেখেন, যদিও কিছু বামপন্থী অসাম্প্রদায়িক বলে সকল অসাম্প্রদায়িক লোক এটাতে অংশ নিয়েছিল, আমরা তাদের সামনের সারিতেও দিয়েছি, কিন্তু আমরা যে ম্যাটিকুলাস ডিজাইনটা জানি যে এটা মূলত ইসলামী মৌলবাদীদের, বিশেষ করে জামাত এবং শিবির, যারা ইসলাম ধর্মীয় রাজনীতির একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, তারা কিন্তু এই আন্দোলন, এবং তাদের শুরু থেকে এই প্ল্যানটা ছিল যে তাদের অ্যাটাকগুলো এরকম করে হবে। দেখেন, হিন্দুরা যখন প্রথমে তাদের যে ট্যাগটা দেওয়া হলো ভারতীয়, এবং সেই দেওয়ার কারণে আপনি বাংলাদেশে কি বুদ্ধিজীবী আছে বলে মনে করেন? সবাই চুপ। মানে কি, আপনি যদি ম্যাটিকুলাস ডিজাইনের পার্টটা দেখেন, যে বাংলাদেশের এই যে গণ আন্দোলন সোকল যেটা হলো 2024 সালে, সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বড় ভূমিকা পালন করেছে। বড় বড় মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে ইভেন যমুনা, 24, এভরি মিডিয়া একটা বড় রোল। এবং এই মিডিয়াগুলোতে যারা সাংবাদিক ছিলেন, যারা প্রথিতযশা বুদ্ধিজীবী ছিলেন, তারা তো শুরু থেকেই এই আন্দোলনের এবং এই ডিজাইনের পার্ট, তারা তো এটাই চেয়েছে। এবং যে আজকে আমি কাকে আসলে বুদ্ধিজীবী বলবো, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যারা অসাম্প্রদায়িকতার মিনিমাম ধার ধরেছেন তারা সবাই জেলে আছেন, রাইট? কতজন সাংবাদিক জেলে আছেন আপনি জানেন, সিনিয়র সাংবাদিক। কতজন মুক্তমনা মানুষ, ইভেন তো সেই দিন কামাল পাশা চৌধুরী, যিনি একজন কবি, চিত্রকর, তাকেও অ্যারেস্ট করা হলো। শাহরিয়ার কবির জেলে আছেন। তো এই যে জায়গাগুলো, তাহলে কথা বলার জায়গাটা আপনি বলতে, আমি যদি বলি, পুলক ঘটক নিজেও একজন মানবাধিকার কর্মী, এই আন্দোলনেও সক্রিয় ছিলেন। তো পুলক ঘটক কি হলো এখন? মানে এই যে রচনা নিপা বললেন যে একেবারে যারা অসাম্প্রদায়িক মানুষ, তারা হয় মেটিকুলাস ডিজাইনের অংশ, না হয় তাদেরকে আপনি জেলে বন্দি করে রেখেছেন। তো আপনি একজন আন্দোলনের অংশগ্রহণকারী হিসেবে কিভাবে দেখছেন বিষয়টিকে? কোন আন্দোলনে অংশগ্রহণকারী? আমি 24-এর আন্দোলনে অংশগ্রহণকারী। আমি কঠিন বিরোধী ছিলাম একবার শুরু থেকে আজ পর্যন্ত। বাংলাদেশে ওইভাবে দাঁড়িয়ে এখনো কথা বলছি। এনিহাউ, আমি যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারি, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, কিন্তু নিজের ভণ্ডামি আমি কখনো করি না। প্রথম কথা হচ্ছে যে আমি যেটা বিশ্বাস করি সেটাই আমি বলি। মেরে ফেলবে, দুটো বাচ্চা আছে, সংসার আছে, বহু মানুষ এই অবস্থায় পড়েছে। আচ্ছা, আমি একদিনের জন্য আমি কম্প্রোমাইজ করিনি।